নমস্কার, দেখছেন বীরভূম নিউজ টিভি। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। বিজেপির নতুন সভাপতি নির্বাচন অনুষ্ঠানে দেখা গেল না দিলীপ ঘোষকে। সুকান্ত শুভেন্দু কি বললে? মমতাদিকে প্রশ্ন করুন, কেন তামান্নার মাকে এত দূর আসতে হচ্ছে? মন্তব্য কালীগঞ্জের মৃত বালিকার মায়ের। অমিত শাহকে অনেক দিন পর চিঠি লিখলেন মমতা। সাইবার অপরাধী চাইলেন কেন্দ্রীয় হস্তক্ষেপ। 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় প্রবীণ বিধায়ককে চড় মারতে ছুটে গেলেন তৃণমূল মুখপাত্র। মন্তেশ্বরী সিদ্দিকুল্লাহ চৌধুরীর উপর হামলা, ভাঙচুর গাড়ি, চরমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। যার হাতে পতাকা সেই বিজেপি। নতুন পুরনো ভেদ সরানোর বার্তা শ্রমিক ভট্টাচার্যের। 100 দিনের কাজে মালদায় লুট, তৃণমূলের প্রধানের 15 কোটির দুর্নীতি, টাকা ফেরতের নির্দেশ হাইকোর্টের। কেন বন্ধ কসবা ল কলেজ? কবে খুলবে? কারণ জানিয়ে শিক্ষামন্ত্রীকে চিঠি কলেজের। কি জানানো হলো জানেন? মালদহের আবাসিক স্কুলে নাবালকের রহস্য মৃত্যু, কর্তৃপক্ষের অত্যাচারে প্রাণহানি। এছাড়াও রয়েছে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর, তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। রাজ্য বিজেপির নতুন সভাপতি হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন শ্রমিক ভট্টাচার্য। 2026 সালের বিধানসভা নির্বাচনে তার নেতৃত্বেই লড়বে বিজেপি। এই উপলক্ষে সায়েন্স সিটিতে আয়োজিত অনুষ্ঠানে রাজ্য বিজেপি উৎসব মুখর হলেও সেই মঞ্চ থেকে ফেটে পড়ল আদি নব্য দ্বন্দ্বের ইঙ্গিত। অনুষ্ঠানে শ্রমিকের পাশে ছিলেন সদ্য প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে দুজনের বক্তৃতায় স্পষ্ট ফারাক দেখা গেল। সুকান্ত বলেন, 4 বছর আগে দিলীপ ঘোষ তার হাতে দায়িত্ব দিয়েছিলেন, এবার তিনি শ্রমিকের হাতে তুলে দিচ্ছেন। দলের এই উত্তরাধিকার চলতেই থাকবে, শ্রমিকও ভবিষ্যতে কারো হাতে দায়িত্ব তুলে দেবে। কিন্তু শুভেন্দুর বক্তব্যে একবারও উচ্চারিত হলো না দিলীপ ঘোষের নাম। তিনি বলেন, অতীত ভুলে গেলে ভবিষ্যৎ ভালো হয় না। সেই সঙ্গে তিনি কৃতজ্ঞতা জানান প্রাক্তন সভাপতির মধ্যে অসীম ঘোষ, রাহুল সিনহা এবং সুকান্ত মজুমদারকে। অথচ দিলীপ ঘোষ ছিলেন 2015 থেকে 2021 পর্যন্ত রাজ্য সভাপতি। তাকে বাদ দিয়ে শুভেন্দুর এড়িয়ে যাওয়া নিয়ে শুরু হয়েছে জল্পনা। দলের অন্তরে দীর্ঘদিন ধরে দিলীপ শুভেন্দু দ্বন্দ্বের কথা শোনা যায়। দিলীপের অনুগামীরা মনে করেন তার কেন্দ্র বদল এবং কোণঠাসা হয়ে পড়ার পিছনে শুভেন্দুর ভূমিকা রয়েছে। আবার দিলীপ একাধিকবার অভিযোগ করেছেন, তৃণমূল থেকে বিজেপিতে যোগদানকারী কিছু নেতা নিয়ে তার আপত্তি ছিল। তার আপত্তিতেই তাদের দিল্লি গিয়ে যোগ দিতে হয়। এ প্রেক্ষাপটে শ্রমিক দায়িত্ব গ্রহণের দিনে আবার সামনে এলো বিজেপির পুরনো চাপা দ্বন্দ্ব। যদিও বিজেপির নেতারা বাইরে একতা দেখানোর চেষ্টা করছেন, কিন্তু দলের অভ্যন্তরে পুরনো ক্ষোভ এখনো ধিকি ধিকি করে জ্বলছে। নদিয়ার কালীগঞ্জে উপনির্বাচনের পর বিজয় উল্লাস চলাকালীন বোমাবাজিতে প্রাণ যায় 9 বছরের তামান্না খাতুনের। ঘটনার 10 দিন কেটে গেলেও এখনো ধরা পড়েনি 15 অভিযুক্ত। এবার ন্যায় বিচারের আশায় হাইকোর্টের দ্বারস্থ হল তামান্নার পরিবার। 23 জুন কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচনে তৃণমূল এগিয়ে থাকাকালীন মোলান্ডি গ্রামে শুরু হয় বিজয় উল্লাস। অভিযোগ, এরপর সিপিএম এবং কংগ্রেস সমর্থকদের বাড়ি লক্ষ্য করে বেছে বেছে বোমাবাজি শুরু হয়। সেই সময় মা এবং মেয়ের উদ্দেশ্য ছিল পুকুরে স্নান করতে যাওয়া। ঠিক তখনই পিছন থেকে ছুঁড়ে আসা বোমায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ফুটফুটে তামান্নার। ঘটনায় 24 জনের বিরুদ্ধে এফআইআর হলেও পুলিশ এখনো পর্যন্ত গ্রেফতার করেছে মাত্র 9 জনকে। বাকিরা বেপাত্তা। বারবার পুলিশের কাছে অনুরোধ জানিয়েও সুবিচার না পাওয়ায় অবশেষে বৃহস্পতিবার আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে দেখা করে হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্ত নেয় তামান্নার মা বাবা। তামান্নার মা বলেন, মমতাদিকে প্রশ্ন করুন, কেন একজন মাকে এত দূর আসতে হচ্ছে? আমরা কন্যাশ্রী বাংলায় বাস করি, অথচ আমার মেয়ে আজ মৃত। ঘটনার পর এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়েছে। কালীগঞ্জের মোলান্ডি গ্রামে এখনও অভিযান চালিয়ে চলেছে পুলিশ। মঙ্গলবার 38টি এবং বুধবার 40টি সকেট বোমা উদ্ধার হয়। কৃষ্ণনগরের অতিরিক্ত পুলিশ সুপার উত্তম ঘোষ জানান, বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। পাশাপাশি ড্রোন ক্যামেরা ব্যবহার করে আলো তল্লাশি চলছে। একটি উপনির্বাচনের ফলাফল বদলে দিয়েছে একটি গ্রামের গোটা ছবি। তামান্নার মৃত্যু রাজ্যে ভোট হিংসার এক মর্মান্তিক উদাহরণ হয়ে রইল। আদালতের দ্বারস্থ হয়ে অবশেষে ন্যায় বিচারের আশায় লড়াইয়ে নেমেছে পরিবার। সোশ্যাল মিডিয়ায় ভুয়ো তথ্য, উস্কানিমূলক পোস্ট এবং ডিজিটাল প্রতারণার বারবারন্তে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিকে দেশের স্থিতিশীলতার বড় চ্যালেঞ্জ বলে চিহ্নিত করে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে দ্রুত কেন্দ্রীয় হস্তক্ষেপ চেয়েছেন।
চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, ইদানিং সোশ্যাল মিডিয়ায় একের পর এক মিথ্যা গল্প, ভুয়ো ভিডিও এবং সাম্প্রদায়িক উস্কানিমূলক কন্টেন্ট ভাইরাল হচ্ছে। এর ফলে সমাজে অপরাধ প্রবণতা এবং সহিংসতা বাড়ছে। বিশেষ করে মহিলাদের বিরুদ্ধে অপরাধের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েই চলেছে। তিনি আরও জানান, পাশাপাশি ক্রমেই বাড়ছে সাইবার অপরাধ, প্রতারণা, পরিচয়পত্র চুরি, ব্যক্তিগত ছবি বা তথ্য অপব্যবহার এবং বদনামের মতন ঘটনা বাড়ছে, যার শিকার হচ্ছেন সাধারণ মানুষ ছাড়াও বহু সংস্থা এবং প্রতিষ্ঠান। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন নারী, শিশু, প্রবীণ এবং প্রান্তিক জনগোষ্ঠীর মানুষজন, যাদের পক্ষে আইনি সহায়তা পাওয়া কঠিন। মুখ্যমন্ত্রীর মতে, প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে আইনি কাঠামো এবং প্রয়োগ ব্যবস্থা সংস্কার করা জরুরি। শুধুমাত্র আইন করলেই হবে না, তার বাস্তবায়ন এবং প্রযুক্তিগত দক্ষতা বাড়ানো প্রয়োজন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে আরও দায়িত্ববান হতে হবে এবং সাধারণ মানুষকে ডিজিটাল শিক্ষা দিতে হবে, যাতে ভুয়ো এবং প্ররোচনামূলক তথ্য সহজেই চিহ্নিত করা যায়। এই পরিস্থিতি মোকাবিলায় মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু সুপারিশ করেছেন, যেমন ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধি এবং সচেতনতামূলক শিবির, সোশ্যাল মিডিয়ায় গুজব ঠেকাতে বিশেষ টাস্ক ফোর্স, অনলাইন অপরাধ রিপোর্ট করার সহজ পদ্ধতি, নারী, শিশু এবং প্রান্তিক জনগণের জন্য সাইবার নিরাপত্তা ব্যবস্থার সহায়তা। চিঠির শেষে মুখ্যমন্ত্রী লেখেন, এটি শুধু রাজ্যের নয়, সমগ্র দেশের নিরাপত্তা এবং নাগরিক কল্যাণের প্রশ্ন, তাই এখনই কেন্দ্রীয় হস্তক্ষেপ জরুরি। 21শে জুলাইয়ের প্রস্তুতি ঘিরে উত্তেজনা ছড়ালো মালদার ইংরেজবাজারে। বৃহস্পতিবার মালদা কলেজ অডিটোরিয়ামে তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি সভায় মঞ্চে রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়কে প্রকাশ্যে চড় মারার হুমকি দেন জেলার তৃণমূল মুখপাত্র আশিস কুণ্ডু। ভরা সভায় নেতার দিকে তেড়ে যান তিনি। ঘটনার সময় সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী, বিধায়ক এবং দলের শীর্ষ নেতৃত্ব। আচমকা এই ঘটনায় হকচকিত সকলে, তবে দৃঢ়ভাবে নিজের অবস্থান জানান সমর মুখোপাধ্যায়। তিনি বলেন, আঙুল নামিয়ে কথা বলুন। তার বক্তব্যে উঠে আসে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আনুগত্যের বার্তাও। এই ঘটনায় ফের প্রকাশ্যে এলো তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব। আশিস কুণ্ডু সংবাদ মাধ্যমে মুখ না খুললেও দলীয় অস্বস্তি এড়াতে ড্যামেজ কন্ট্রোল শুরু করেছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের সহ সভাপতি শুভময় বসু বলে, একজন প্রবীণ বিধায়ককে প্রকাশ্যে অপমান কখনোই গ্রহণযোগ্য নয়। এমন আচরণ দলের সংস্কৃতি নয়। অন্যদিকে এই ঘটনাকে হাতিয়ার করেছে বিজেপি। দলের দক্ষিণ মালদহ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী বলে, এটাই তৃণমূলের প্রকৃত রূপ, নতুন কিছু নয়। প্রসঙ্গত, 21শে জুলাই তৃণমূল কংগ্রেস প্রতি বছর কলকাতায় শহীদ দিবস পালন করে। 1993 সালের এই দিনে ভোটার কার্ডকে একমাত্র পরিচয়পত্রের দাবিতে যুব কংগ্রেসের আন্দোলনে পুলিশের গুলিতে মৃত্যু হয় 13 জনের। সেই ঘটনার স্মরণে প্রতি বছর এই দিনটি পালন করে দল। সভা মঞ্চে বিধায়কের বিরুদ্ধে এমন আচরণ 21শে জুলাইয়ের আগে তৃণমূলের জন্য অস্বস্তিকর কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে দলীয় নেতৃত্ব এখনই বড় প্রতিক্রিয়া না দিলেও ঘটনাটি যে গুরুত্ব পেয়েছে তা স্পষ্ট। 21শে জুলাইয়ের প্রস্তুতি সভার আগে উত্তেজনা পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে। মঙ্গলবার সকালে মালডাঙ্গা এলাকা পরিদর্শনে এসেছিলেন মন্তেশ্বরের বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, কিন্তু সভাস্থলে পৌঁছানো মাত্রই তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে ক্ষুব্ধ জনতা। হাতে কালো পতাকা, ঝাঁটা, তার সঙ্গে গো ব্যাক, চিটিংবাজ, তোলাবাজ শব্দে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। প্রত্যক্ষদর্শীদের কথায় মন্ত্রীর গাড়ি লক্ষ্য করে প্ল্যাকার্ড ছোড়া হয়, গাড়িতে ভাঙচুর চালানো হয়, এমনকি কিছুটা ধাক্কাধাক্কিও চলে বলে অভিযোগ। সিদ্দিকুল্লাহর দাবি, এই ঘটনায় তার হাতের আঙুলে চোট লেগেছে, জামায় রক্তের দাগও রয়েছে। গাড়িতে ডাবল কাচ না থাকলে বড় কিছু হয়ে যেতে পারত। ঘটনার বিশ্লেষণ করতে গিয়ে তিনি খুনের চেষ্টার অভিযোগও তোলে। বিক্ষোভকারীদের দাবি, গত 4 বছরে একবারের জন্য এলাকার খোঁজ খবর নেননি মন্ত্রী। ভোটের সময় এলেই তাকে দেখা যায়, তারপর ভ্যানিশ। দীর্ঘদিন ধরে রাস্তা, পানীয় জল, চিকিৎসা এবং শিক্ষা পরিষেবায় একাধিক সমস্যার সম্মুখীন হচ্ছেন এলাকাবাসী, কিন্তু তার কোনো সুরাহা হয়নি। তাদের দাবি, 21শে জুলাইয়ের রাজনৈতিক প্রচারের আগে স্থানীয় সমস্যাগুলির দিকে নজর দেওয়া উচিত ছিল। সিদ্দিকুল্লাহ সহ তৃণমূলের একাংশের দাবি, এদিন বিক্ষোভে নেতৃত্ব দিয়েছেন স্থানীয় তৃণমূল কর্মী রফিকুল ইসলাম শেখ। এই নেতার অভিযোগ, মন্ত্রী তোলাবাজদের সঙ্গে নিয়ে এলাকায় ঢুকেছেন। সাধারণ মানুষ বা দলের প্রকৃত কর্মীদের দিকে কখনো ফিরেও তাকাননি। বিক্ষোভকে যদিও আমল দিতে নারাজ সিদ্দিকুল্লাহ চৌধুরী। তার বক্তব্য, এরা দলের লোক নয়, বাইরের লোক, ভাড়া করে এনে নাটক করা হচ্ছে, সাধারণত মানুষ এতে নেই। তিনি পুলিশের বিরুদ্ধেও অভিযোগ তোলেন, জানান আইসির সামনে গোটা ঘটনা হয়েছে, কিন্তু তিনি কোনো পদক্ষেপ করেননি।
এই ঘটনাকে কেন্দ্র করে শাসক দলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে এলো বলে মনে করছে রাজনৈতিক মহল। জেলার শাসক নেতারাও বিষয়টি নিয়ে চুপ। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনায় কোনো লিখিত অভিযোগ এখনো জমা পড়েনি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। গত কয়েক বছর ধরে একদিকে যেমন আসন বেড়েছে, তেমনি বঙ্গ বিজেপিতে বারবার গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। দলের অন্দরে মতপার্থক্য উঠে এসেছে চর্চায়। এরই মধ্যে 2026-এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নেওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ সময় এসে গিয়েছে। আর ঠিক সেই সময় বর্ষিয়ান নেতা শ্রমিক ভট্টাচার্যের হাতে উঠল বঙ্গ বিজেপির দায়িত্ব গ্রহণ করার পর প্রথম বক্তব্যেই তাই একজোট হওয়ার বার্তা দিলেন শ্রমিক। বৃহস্পতিবার সায়েন্স সিটিতে কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের উপস্থিতিতে শ্রমিকের নাম রাজ্য সভাপতি হিসেবে ঘোষণা করা হয়। এরপর বক্তব্য রাখতে গিয়ে কার্যত আবেগপ্রবণ হয়ে পড়েন শ্রমিক। যুব মোর্চার সভাপতি থেকে কিভাবে রাজ্য সভাপতি হলেন সে কথা বলতে গিয়ে আবেগে ভাসেন শ্রমিক। জানান কিভাবে মঞ্চে নার্ভাস হয়ে যাচ্ছিলেন তিনি। এরপর দলের কর্মীদের বার্তা দিয়ে নতুন রাজ্য সভাপতি বলেন, যারা পুরনো তারা মনে রাখবেন, নতুন মানুষ পার্টিতে না এলে পার্টি বাড়বে না। আমরা তো আর কুমোরটুলি থেকে কর্মী বানিয়ে আনবো না, দলের সব স্তরের মানুষের দরকার। সে সঙ্গে নতুন নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, মনে রাখবেন, পুরনো মানুষগুলো পরাজয় হবে জেনেও, জামানত বাজেয়াপ্ত হবে জেনেও পতাকা ধরে রেখেছিলেন। তাদের জন্যই বিজেপি আজ এই জায়গায়। এখন যার হাতে পতাকা সেই বিজেপি, যে সক্রিয় সেই বিজেপি। আপনি পাড়ায় প্রাসঙ্গিক কিনা, মানুষ আপনাকে চেনে কিনা, মানুষ আপনাকে বিজেপি বলে পরিচয় দেয় কিনা, সেটাই বড় প্রশ্ন। এদিন তিনি আরও বলেন, অনেক লাঞ্ছনার মধ্যে দিয়ে চলেছে বিজেপি। রাজনৈতিক দল হিসাবে একসময় বাংলায় কোনো গুরুত্বই ছিল না বিজেপির। আজ আমরা 2 থেকে 303-এ পৌঁছেছি। আর এবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে কসবার ল কলেজ। কলেজের গভর্নিং বডি গুরুত্বপূর্ণ বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। দিন কয়েক আগে এই কলেজেই এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছিল। সেই নক্কারজনক ঘটনা ঘিরে এখনও তোলপাড় পরিস্থিতি রাজ্যে। কলেজ বন্ধের জন্য পুলিশের তদন্তকেই কারণ হিসাবে সামনে আনছে সাউথ কলকাতা ল কলেজ কর্তৃপক্ষ। চিঠি দিয়ে উচ্চশিক্ষা দফতরকে জানিয়ে দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। তদন্তের স্বার্থে পুলিশ কলেজ ক্যাম্পাসকে সিল করে রেখেছে। পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত পঠন-পাঠন চালু করা হবে। উচ্চশিক্ষা দপ্তরের ডিপিআই মারফত সাউথ কলকাতা ল কলেজের তরফে চিঠি দেওয়া হয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকেও। প্রসঙ্গত বুধবারেই কলেজে বন্ধের ক্ষোভ প্রকাশ করেছিলেন শিক্ষামন্ত্রী। কলেজ খুললেও অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে ইউনিয়ন রুম। গার্ড রুম বন্ধ থাকবে কিনা সে নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি, কারণ বর্তমানে সেই ঘর পুলিশি তদন্তের আওতায়। কলেজের বাইরে পুলিশের ব্যারিকেড করে রেখেছে, ভিতরেও রয়েছে পুলিশ, তাই কলেজ বন্ধ রাখা হয়েছে। দ্রুত স্বাভাবিক হলে পঠন-পাঠন চালু হবে। উচ্চশিক্ষা দপ্তরের ডিপিআই মারফত শিক্ষামন্ত্রীকে চিঠি দিল কলেজ কর্তৃপক্ষ। মালদহের আবাসিক স্কুলে নাবালকের রহস্য মৃত্যু, কর্তৃপক্ষের অত্যাচারে মৃত্যু বলেই দাবি পরিবারের। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল এলাকায় ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্তের দাবিতে সরব হয়েছে মৃতের পরিবার এবং অন্যান্য পড়ুয়াদের অভিভাবকরা। জানা গিয়েছে, মৃত ছাত্রীর বয়স 13 বছর। মালদহের ভূতনির বাসিন্দা সে। মানিকচকের একটি বেসরকারি আবাসিক স্কুলে পড়তো সে। প্রায় 3 বছর ধরে সেখানেই থাকে পড়ুয়া। বুধবার গভীর রাতে ঘর থেকে উদ্ধার হয় নাবালকের ঝুলন্ত দেহ। খবর পেয়ে দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় পুলিশ। রাতে স্কুলে ছুটে যান মৃতের পরিবারের সদস্যরা। এরপরে বিস্ফোরক দাবি করেন তারা। তাদের দাবি, কর্তৃপক্ষ তাদের সন্তানের উপর অকথ্য অত্যাচার করত। সে কারণে ছুটিতে বাড়ি গেলে ফিরতে চাইতো না সে। কিন্তু বিষয়টা যে এতটা গুরুতর তা বুঝতে পারেনি পরিবার। অভিযোগ, সেই অত্যাচারের জেরেই নাকি মৃত্যুর ঘটনা। এই ছাত্র মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসতেই বৃহস্পতিবার সকাল থেকে বিদ্যালয়ের অন্যান্য পড়ুয়াদের অভিভাবকরা ছুটে যান। প্রত্যেকের চোখে মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট। ঘটনার পর্যাপ্ত তদন্তের দাবি জানিয়েছেন তারা। এদিকে মৃত্যুর তদন্তে নেমে প্রসঙ্গী বিদ্যালয়ের কর্ণধার তথা প্রধান শিক্ষক সাজির হোসেনকে মানিকচক থানার পুলিশ ডেকে পাঠায় এবং লাগাতার জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। বিদ্যালয়ের শিক্ষিকা লক্ষ্মীরানী সরকার জানিয়েছেন, রাতে চিৎকার করা নিয়ে 7ম থেকে 8ম শ্রেণীর ছাত্রদের ডাকা হয়। 8ম শ্রেণীর ওই ছাত্র চিৎকার করেছিল, তার স্বীকারও করে। তা নিয়ে বকাঝকা করা হলেও কোনোভাবেই মারধর করা হয়নি। ফলে অত্যাচারের জেরে মৃত্যুর অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি কর্তৃপক্ষের। আজকের মতন এখানেই শেষ করলাম। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন বীরভূম নিউজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।